সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। দেশটিতে চলছে 18তম সাধারণ লোকসভা নির্বাচন। এটি 2019 সালের সাধারণ নির্বাচন অতিক্রম করে বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে পরিণত হবে। 44 দিনের ব্যবধানে ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী সাধারণ নির্বাচন হতে চলেছে 2024 সালের এই নির্বাচন। পরিসংখ্যান বলছে 140 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 96 কোটি ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য। দেশটির রাজনীতি বহুদলীয় শাসন ব্যবস্থায় বিদ্যমান। তবে দুটি প্রধান রাজনৈতিক দল রয়েছে যারা জাতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে। বৃহৎ দুটি রাজনৈতিক দলের একটি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি, সংক্ষেপে বিজেপি, ও অন্যটি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেস। এছাড়াও ভারতের কমিউনিস্ট পার্টি, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস অঞ্চল ভেদে নিজ দলের শক্ত অবস্থান সৃষ্টি করে রেখেছে। জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের, ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল। ये जो उनका 400 सीट का नारा है, बिना मैच फिक्सिंग के ये 180 पार नहीं होने जा रहा है। सब मिलाकर তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী নেমেছেন চতুর্থ বিজয়ের লড়াই। তবে এবারের নির্বাচনে তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। ये 5 ऐतिहासिक काम है युवाओं के लिए: भर्ती भरोसा, पहली नौकरी पक्की, पेपर लीक से मुक्ति, गिग वर्कर्स के लिए सोशल सिक्योरिटी और युवा रोशनी। हिंदुस्तान के युवाओं के लिए, आदिवासी युवाओं के लिए, पिछड़े वर्ग, दलित, गरीब, जनरल कास्ट के युवाओं के लिए कांग्रेस पार्टी क्या करने जा रही है? একদিকে মোদীর জয় শ্রীরাম ও হিন্দুত্ববাদের প্রচার, আবার অন্যদিকে রাহুলের সাম্যবাদ। এবার জেনে নেওয়া যাক ভারত শাসনের দ্বারপ্রান্তে থাকা এই দুই ব্যক্তির তথ্য। নিজেকে চা বিক্রেতা দাবি করা এই নরেন্দ্র মোদী ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মোদী 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বারাণসীর সংসদ সদস্য ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলের সদস্য। অন্যদিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী। পারিবারিক দিক থেকে তিনি ভারত রাজনীতির এক গুরুত্বপূর্ণ পারিবারিক সম্পর্কে আবদ্ধ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পৌপুত্র তিনি। রাহুল গান্ধীর নেতৃত্বেই ভারত জুড়ে যাত্রা সফল করে কংগ্রেস। ভারতে এবারের সংসদীয় নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, আব কি বার 400 পার, অর্থাৎ কিনা বিজেপি জোট এবার 400 আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। पूरा देश कह रहा है अब की बार, खड़गे जी भी कह रहे हैं। কিন্তু ভারতে 7 দফার নির্বাচনে 4 দফার ভোট শেষ হয়ে যাওয়ার পর বিজেপি নেতারাও 400 ভুলেও মুখে আনছেন না। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছে, দেখবেন বিজেপির আসন সংখ্যা 200 নিচে নেমে আসবে। ये जो उनका 400 सीट का नारा है, बिना मैच फिक्सिंग के ये 180 पार नहीं होने जा रहा है। ভারতের সব রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকেরাও মোটামুটি একমত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জোট এখন অবশ্য এগিয়ে রয়েছে, কিন্তু 400 তো দুরবস্থা। গত নির্বাচনে এককভাবে বিজেপি যে 303টি আসনে জিতেছিলেন, সেই পুরনো রেকর্ড ধরে রাখা তাদের পক্ষে খুবই কঠিন।
এমনকি পার্লামেন্টে সিম্পল মেজরিটি বা সাধারণ বরিষ্ঠতা পেতেও হয়তো তাদের বেগ পেতে হতে পারে বলে অনেকেই মনে করছেন। हमारा कुकर खा लिए ये वजह इतनी महंगाई होगी भाई मिर्ची लाल मिर्ची भी नहीं खा सकते। टमाटर की बना लो, टमाटर तो देखते भी नहीं हुए इतने महंगे हो गए। वेरी एक्सपेंसिव है सब कुछ। तो जमींदार आदमी तो नहीं खरीद सकता ना 10 रुपए किलो। অন্যদিকে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল বা মমতা ব্যানার্জির মতো বিরোধী নেতা নেত্রীরা রোজই তাদের আক্রমণের সুর চড়াচ্ছেন। বিজেপি কোনো ক্রমে 200 পেরোবে বা 200-র নিচে নেমে যাবে তাদের আসন, এই জাতীয় হুঙ্কার দিতে শুরু করেছেন তারা। প্রশান্ত ভূষণের মতো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট যারা সরাসরি কোনো দলের সঙ্গে যুক্ত নন, তারাও উপহাস করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি দেখে এখন মনে হচ্ছে বিজেপি জোটের পক্ষে গরিষ্ঠতা অর্জন করা খুবই মুশকিল। এর মধ্যে গত সপ্তাহে ভারতের শেয়ার বাজারে যে আকস্মিক পতন লক্ষ্য করা গেছে, সেটাকে অনেকে রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলে ব্যাখ্যা করছেন। শেয়ার বাজার সবচেয়ে ভয় পায় রাজনৈতিক অস্থিতিশীলতাকে। বিজেপি কোনো কারণে গরিষ্ঠতা না পেলে তা বাজারে অস্থিরতা ডেকে আনবে। এই আশঙ্কা থেকেই বোম্বে স্টক এক্সচেঞ্জ বা নিফটিতে দরপতন হয়েছে বলে বিশেষজ্ঞরা অনেকে মনে করছেন। এগুলোর অনেকটাই হয়তো জল্পনা বা তাত্ত্বিক আলোচনা, কিন্তু একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই, মাস দুয়েক আগে তফসিল ঘোষণার সময় যদি নির্বাচনকে ডানডিল বা ফলাফল তো জানাই বলে ভাবা হচ্ছিল, হঠাৎ করেই ভারতের সেই নির্বাচনটা যেন একবারেই ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ কিনা এই নির্বাচনেও অবাক করার মতো ফল হতে পারে, এই কথাটা রাজনৈতিক পণ্ডিত থেকে সাধারণ ভোটাররা অনেকে এখন প্রবলভাবে বিশ্বাস করছেন।